নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের কাছে আজও এক বিস্ময়। মাত্র 21 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার মধ্যে এমন কিছু কাজ করে গেছেন যা আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। সেই 1926 সালের 15ই আগস্ট কালীঘাটে মামার বাড়িতে যে ছোট্ট শিশু জন্ম নিয়েছিল, সেদিন কেউ কি ভাবতে পেরেছিল যে সেই শিশু প্রতিবাদী হয়ে উঠবে? সেই মানুষটি যেভাবে নানা কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ করে গেছেন, তা আজকে দাঁড়িয়ে আজও আমরা মিলিয়ে নিতে পারি আমাদের প্রত্যেক দিনের জীবনের সঙ্গে, সমাজের সঙ্গে। অরুণাচল বসু ছিলেন সুকান্ত ভট্টাচার্যের খুব প্রিয় বন্ধু। তার মা সরলা বসু পুত্র স্নেহে তাকে দেখতেন সুকান্তকে। সুকান্ত ভট্টাচার্যের কবিতার মধ্যে যে প্রতিবাদ রয়েছে, আজকেও এই 100 বছর পরেও দাঁড়িয়ে আমরা বলতে পারি তার প্রত্যেকটি লেখার কথা আজও সমানভাবে গ্রহণীয়। আপনারা লক্ষ্য করে দেখুন, সারা বিশ্ব জুড়ে চলেছে কি নৈরাজ্য, শোষণ, দারিদ্রতা, সব কিছুকে মিলিয়ে যে জীবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রতি মুহূর্তে সুকান্তর কথা মনে পড়ে আমাদের। প্রিয়াকে তোরা কেড়েছিস আমার, তিনি বলেছিলেন, প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সেই যে তার উক্তি, সে উক্তি আজও আমাদের কাছে বাজে। কিন্তু খুব দুঃখের কথা যে এই প্রজন্মের মধ্যে সুকান্তকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কোথাও একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে। আজ 100 বছর পরে এসে বেতারবাণী আয়োজিত এই অনুষ্ঠানে আমরা তাঁর উদ্দেশ্যে বলতে পারি, হে কবি, আর একবার এসো ফিরে। আজকের এই অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে সুকান্তকে স্মরণ করব। সুকান্তর লেখা কবিতার গান শুনব, তাকে নিবেদিত কবিতা শুনব, এবং সুকান্ত এবং রবীন্দ্রনাথের মধ্যে যে সংযোগ, তাই নিয়ে আমরা আলোচনাও শুনব। আজকের অনুষ্ঠানে আমরা সূচনা করছি সুকান্তর একটি কবিতার গান দিয়ে। আমাদের মধ্যে আছে পল্লবী বন্দ্যোপাধ্যায়। পল্লবী সুকান্তর লেখা একটি কবিতার গান আমাদেরকে শোনাবে। শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে, ফুলের বনে, শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে, ফুলের বনে, শিউলি বকুল উদাস হলো, শিউলি বকুল উদাস হলো, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে, ফুলের বনে, ধুলে ওরা পথের পারে, বনের পাতা শেষের ঝরে, ধুলে ওরা পথের পারে, বনের পাতা শেষের ঝরে, যায় ভেসে ক্ষীণ মলিন হেসে, যায় ভেসে ক্ষীণ মলিন হেসে, আপন মনে
আপন মনে শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে, ফুলের বনে। রাতের বেলা বইল বাতাস নিরুদ্দেশে, কাপড়টুকু রইল শুধু বনের শেষে। কাশের পাশে হিমের হাওয়া কেবল তারি আসা যাওয়া, সব ঝরাবার মন্ত্রণাশে, সব ঝরাবার মন্ত্রণাশে দিল শুধুই সঙ্গোপনে শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে, ফুলের বনে। শীতের হাওয়ায় ছুঁয়ে গেল ফুলের বনে। এই যে গানটি, এই গানটির অন্তর্নিহিত দিকটা যদি আমরা দেখি, দেখা যাবে এর মধ্যেও কিন্তু একটা অন্য ধরনের প্রতিবাদ আছে। ফুলের বনে শীতের হাওয়া ছুঁয়ে যাচ্ছে, বসন্তের হাওয়া নয় কিন্তু। যাই হোক, রবীন্দ্রনাথ তো ছিলেন আমাদের সবাইয়ের ওপরে এমন এক কবি যিনি আমাদের কাছে সূর্যের মতন আলো ছড়িয়ে দিয়েছেন। তার সমকালে এবং তার অনুজ কবিদের মধ্যেও তো তার প্রভাব ছিল, সুকান্তর মধ্যেও ছিল। এবং সুকান্তর মধ্যে যে রবীন্দ্রের প্রভাব ছিল তার বিভিন্ন চিঠি পত্র কবিতা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি। আজ আমাদের মধ্যে আছেন অতনু বসু। অতনু বিশিষ্ট বক্তা এবং অত্যন্ত গবেষক মানুষ। এখন অতনু বসু সুকান্ত ভট্টাচার্যের মধ্যে রবীন্দ্র প্রভাব সেই নিয়ে আলোচনা করছে। নমস্কার। রামকৃষ্ণদা শুরুতেই বললেন যে যে সুকান্তের প্রতিবাদী যে জীবনের কথা আর কি, এবং তার লেখায় তার প্রতিফলন। তো এই যে সময়কালের কথা হচ্ছে, সুকান্তের জন্ম আমরা দেখি যদি 1926, আর রবীন্দ্রনাথ তখন কিন্তু প্রৌঢ়ত্বে। এবার প্রকৃতপক্ষে সুকান্তের সৃষ্টি যে সময়টা আমরা পাই সেটা হচ্ছে 1941 থেকে 1946। তাহলে রবীন্দ্র প্রয়াণ কিন্তু 1941। তাহলে দেখা যাচ্ছে যে সময় ঘটিত একটা ব্যবধান, যেটা যদি আমরা এটাকে কালদোষ বলি, তাহলে সেই ব্যবধানে কিন্তু এরা দুজনে এত মানে রবীন্দ্রনাথের এর এত বৃহৎ সাহিত্য জগতে সুকান্তের কোনো উল্লেখ নেই। তার কারণ যদি কিছু থাকে তাহলে কিন্তু এই কালদোষ। কেননা সুকান্ত যে সময় শুরু করছেন 1941 থেকে 1946, মাত্র 21 বছর বয়সে সে মারা যাচ্ছে। রবীন্দ্রনাথ তখন অস্তমিত, 1941 রবীন্দ্রনাথের প্রয়াণ। এই কারণে রবীন্দ্রনাথের লেখায় বা কোথাও সুকান্তের সরাসরি উল্লেখ নেই। কিন্তু একটা উল্লেখযোগ্য আমরা মানে বেশ রবীন্দ্র গবেষক তপব্রত ঘোষ তার সূত্র ধরে একটা উল্লেখযোগ্য আমরা সূত্র পাই। সেটা হচ্ছে 1918 ডিসেম্বরে রানুকে একটা চিঠি লিখছেন রবীন্দ্রনাথ। তো রানুকে সেই চিঠিতে বলছেন যে দুপুরে আমি খেতে বসেছি, দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি কি খাচ্ছি সেটা বলি। বলে উনি বলছেন যে আমি একটা প্রকাণ্ড মোটা রুটি নিয়ে বসেছি, তাই বলে এই রুটিটা আমি যে সবটা খাচ্ছি সেটা তুমি ভেবো না। এই রুটিটাকে, এই প্রকাণ্ড রুটিটাকে যদি পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করো, তাহলে আমি যে টুকরোটা খাচ্ছি সেটা দ্বিতীয়ার চাঁদের বেশি হবে না। এই যে 1918, তার অনেক বছর পরে 1926-এ সুকান্তের জন্ম, এবং পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি সুকান্তের হে মহাজীবনের একটা মানে এমন বিখ্যাত লাইন, যেটা মানে ছোটোবেলা থেকে শুরু করে সবারই অন্তত মুখে মুখে ঘোরে। এইখানে যদি দেখা যায় যে এই যে রবীন্দ্রনাথ কিন্তু ওই রুটির টুকরোটাকে পূর্ণিমা চাঁদের সাথে তুলনা করছেন, আর সুকান্ত পূর্ণিমার চাঁদকে রুটির সাথে তুলনা করছে। এইটা কিন্তু দুজনের বেসিক ডিফারেন্স। মানে একজন হচ্ছে আনন্দের উপাসক, তাই তিনি রুটিটাকে তুলনা করছেন পূর্ণিমার চাঁদের সাথে, আর আরেকজন, যেটা রামকৃষ্ণদা বারবারই বলার চেষ্টা করছেন যে প্রতিবাদী, সেটাকে সে কিন্তু ওই পূর্ণিমার চাঁদকে রুটির সাথে তুলনা করছে। তো এই তার কারণও হচ্ছে সুকান্তের বেড়ে ওঠাটা যিনি আমরা দেখি 1926-এ জন্ম, সুকান্ত যখন বেড়ে উঠছে
সারা বিশ্ব জুড়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, নাৎসি বাহিনীর দাপট শুরু হচ্ছে, সাম্রাজ্যবাদীদের একটা প্রভাব শুরু হচ্ছে, তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। আর আমাদের জাতীয় রাজনীতির দিকে প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে জাতীয় রাজনীতিতেও সেই সময় ওই মানে টালমাটাল চলছে। 1939 ওই সময়টা সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন, জাতিদাঙ্গা, দুর্ভিক্ষ, মহামারী, এই সময়ের মধ্যে দিয়ে সুকান্ত আসছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে আণবিক বোমা, হিরোশিমা নাগাসাকিও কিন্তু ওই সময়। অর্থাৎ এই যে সামগ্রিক প্রভাবটা সুকান্তের মনে, ওইটুকু বয়স যেহেতু, পরবর্তীকালে ম্যাচিওর্ড সুকান্তকে যদি আমরা পেতাম, সেটা কিন্তু তার ওই যে আর একটা কালদোষ, অর্থাৎ 21 বছর বয়সেই তার জীবনদীপটা থেমে গেল। সেই কারণে আমরা পরিণত সুকান্তকে কিন্তু হারালাম। তার প্রতিবাদী রূপটা পরবর্তীকালে কিভাবে ওটা পরিবর্তিত হতো, সেই দেখার সুযোগটা সুকান্তের মতো এরকম একটা অসাধারণ প্রতিভাবানকে কিন্তু আমরা হারানোর ফলে এখানেও একটা কালদোষী জড়িত। এইবার এই যে পল্লবী একটু আগে সুকান্তের একটা কবিতার গানের রূপ দিল। এবার আমরা যদি টুকরো টুকরোভাবে দেখি, সময় সংক্ষেপ বলেই, সেটা হচ্ছে যে এই যে ক্লান্ত আমি করো ক্ষমা। যদি এই কথাটার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা রবীন্দ্রসঙ্গীতকে খুব সহজে রিলেট করে নিতে পারছি। মানে যে কেউই কিন্তু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এটা রিলেট করতে পারছি। যেমন দিনের শেষে আজ বাউল বেশে, সুকান্ত যখন লিখছেন দিনের শেষে আজ বাউল বেশে, তখন আমাদের দিনের শেষে এলো প্লাবন, দিনের শেষে এক প্লাবন এসে, এটা যখন সুকান্ত লিখছেন আমাদের রিলেট করতে অসুবিধা হয় না যে দিনের শেষে ঘুমের দেশের গানটাকে লিখছেন। আসলে এরও একটা ব্যাপার আছে, কারণ 1937-এ মুক্তি চলচ্চিত্র হচ্ছে, মানে প্রকাশ হলো এবং মুক্তি পেল, এবং পঙ্কজ কুমার মল্লিকের দিনের শেষে ঘুমের দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। তাহলে এই স্বাভাবিকভাবেই একটা কিশোরের মনে এর প্রভাব খুব স্বাভাবিকভাবেই পড়বে। তাই সুকান্তের লেখাতেও আমরা এর প্রভাব, মানে সরাসরি এর প্রভাব দেখতে পাই। আমাদের বলতেও মানে করার দরকার নেই যে কোন রবীন্দ্রসঙ্গীতের সাথে রিলেটেড, আপনারা যে কেউ এটা সহজেই বুঝতে পারবেন। যেমন ধরুন আরেকটি গানও যদি বলি, মেঘ অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, এইখানের ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে নীল অঞ্জন, হ্যাঁ নীল অঞ্জন সম। তো এইটা মানে আমাদের বলতে হয় না যে সুকান্তের কোন কবিতার আর সঙ্গে কোন গান রিলেটেড, মানে কবিতার লাইনগুলো শুনলেই আমরা বুঝতে পারি যে এটা কোন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যুক্ত। রমেশদা আরেকটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যে সুকান্তের চিঠিপথ এর কথা, মানে অরুণাচল বসুর সাথে যোগাযোগ। তো অরুণাচল বসুর সাথে সুকান্তের যে যোগাযোগ, বন্ধুত্ব, তার আমরা প্রমাণ এখন হিসাবে পাই আমাদের হাতে কিছু চিঠি আছে। সেই চিঠিগুলোর মধ্যে এই মানে বেলেঘাটা থেকে যখন সুকান্ত আছেন, উনি তখন অরুণাচল বসুকে লিখছেন। তো ওখানে একটা মানে দুটো চিঠি, প্রামাণ্য চিঠি আমাদের হাতে আছে, যেটা আমরা সরাসরি রবীন্দ্রনাথের সঙ্গে মানে প্রসঙ্গ পাই। সেখানে ওই কলকাতায় জাপানি বোমা পড়বে এবং জাপানি বোমাতে সুকান্ত ধরেই নিয়েছেন যে কলকাতা শহরটা প্রায় ধ্বংস হবে এবং আমার মৃত্যু ঘটবে। সেখানে সুকান্ত লিখছেন, বন্ধুকে লিখছেন, অনেক কথা মরার মধ্যেও বারবারই উঠে আসছে যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, একেবারে কোড আনকোড লিখছেন। কিন্তু কি তখনও তার আর ভেতর ক্ষয় রোগের ওই বাসাটা বাঁধেনি, আর তার পরমায়ু যে আর সামান্য কয়েকটা বছরের পরেই থেমে যাবে, তাকে যে জাপানি বোমার আর আঘাতে কলকাতা ধ্বংস না হলেও, প্রাণহানি না হলেও, তাকে যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো বাক্যটা তখনও প্রকাশিত হওয়ার সুযোগ নেই। সেই রকমই আর একটা চিঠিতে ঠিক ওই বছরেই এপ্রিল মাসে সুকান্ত লিখছে যে আরেকটি চিঠিতে সুকান্ত উল্লেখ করছেন যে উপক্রমণিকা, একটা কোড আনকোড ব্যবহার করেছেন, সম্ভবত কোনো নারী চরিত্র, উপক্রমণিকা সে কলকাতা শহর ছেড়ে চলে যাবে তার বাবা মাকে সঙ্গে নিয়ে, কেননা সেই একই কারণ, সেটা হচ্ছে যে ওই জাপানি বোমা পড়বে এবং বোমাতে ধ্বংস হবে। তখন সুকান্ত উল্লেখ করছেন, কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া, দূরে যবে গেল তারই লাগিল হাওয়া। এই যে একেবারে রবীন্দ্রসঙ্গীতের লাইনটাকে নেওয়া, খালি ওই দূরে শব্দটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন চলে, এই একটি মাত্র শব্দের পরিবর্তন, কিন্তু আমরা সরাসরি একদম রবীন্দ্রসঙ্গীতের লাইনটাকে আমাদের মেলাতে কোনো অসুবিধা হয় না। আর পল্লবী প্রথমেই যে সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলো, আমরা যদি এবার এখান থেকে গানের প্রসঙ্গে ঢুকে যাই, তাহলে আমরা মানে এমন কিছু শব্দ চয়ন করেছেন সুকান্ত তার মানে গানের ক্ষেত্রে, সেটা যে কোন গান থেকে নেওয়া সেটা বলারও অপেক্ষা রাখে না। যেমন ক্লান্ত আমি করো ক্ষমা, এটার মধ্যে কোন রবীন্দ্রসঙ্গীতটা এর সঙ্গে রিলেটেড এটা উল্লেখ করার
প্রয়োজন নেই। যেমন দিনের শেষে ঘুমের দেশে 1937-এ পঙ্কজ কুমার মল্লিক একটু সোয়ারোপ করেছেন এবং 1937-এ মুক্তি চলচ্চিত্রে খুব জনপ্রিয় গান। স্বভাবতই কিশোর ওর সুকান্তের মনের প্রভাব পড়তেই পারে। তো সুকান্ত লিখছেন দিনের শেষে এই প্লাবন এসে, অথবা আবার লিখছেন দিনের শেষে আজ বাউল বেশে। খুব মানে গানটা উল্লেখ না করলেও চলতো, খুব মানে স্বাভাবিকভাবেই যে কেউ এটা রিলেট করতে পারতো। আরেকটি বিখ্যাত গান মেঘ অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। তো এইখানেও এই যে সুকান্ত মানে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া, মানে কোনোভাবে এটাকে রিলেট করার প্রয়োজন নেই। সুকান্ত লিখছেন যে মেঘ অঞ্জন ঘন কার এই আখি পাথে লিখা। তো একেবারে রবীন্দ্র সঙ্গীতের যে প্রভাব সুকান্তর গানেও আসছে। এবং এখানে আরেকটা উল্লেখযোগ্য যে সুকান্তর গানে কিন্তু রবীন্দ্রনাথের মানে সুকান্তের যে প্রতিবাদী স্বর এইখানটায় কিন্তু দেখা যাচ্ছে সুকান্ত অনেকটা রোমান্টিক, প্রকৃতির সঙ্গে সুকান্ত অনেকটা রিলেটেড, এখানে অনেকটা কোমল। সুকান্তর কবিতায় যে প্রতিবাদী স্বর, গানে দেখা যাচ্ছে কিন্তু সুকান্তর প্রতিবাদী স্বরটা অনেকটা কোমল, অনেকটা রবীন্দ্র প্রভাবিত। হ্যাঁ, একটা এবং এর সুরটা পাওয়া যায় না, যেহেতু সুকান্ত অনেক কম বয়সে মারা গেছেন, সেই সময় কি সুর আদৌ কেউ করেছিলেন কিনা, কিভাবে সুর করেছিলেন, এই সুরটা যদি পাওয়া যেত তাহলে হয়তো আরও পরিষ্কার হয়ে যেত যে সুরেও রবীন্দ্র প্রভাব ছিল কিনা। যেহেতু সুরটা আমাদের হাতের কাছে এখনো পর্যন্ত হয়তো সেভাবে আসেনি, তাই এটা বলা যায় না। আর একেবারে যেটা দিয়ে শেষ করা প্রয়োজন সেটা হচ্ছে যে সুকান্তের কবিতায় রবীন্দ্র প্রভাব। আজি হতে শতবর্ষ পরে চিত্রার এই কবিতাটা সুকান্ত একটি মাত্র শব্দ গানের মতো পরিবর্তন করলেন, আজি হতে শতবর্ষ আগে। এখানেও একেবারেই বলার অপেক্ষা রাখে না যে কার থেকে নেওয়া, এ থেকে নেওয়া। এবং মানে আরেকটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে এই কবিতায় যখন লিখছেন তখন কিন্তু মানে শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, এইটা সুকান্ত লিখছেন তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে। এইটা কিন্তু সুকান্তের সিগনেচার লাইন, মানে একেবারে প্রতিবাদী ভাষা এখানে সুকান্ত। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। একেবারে রবীন্দ্রনাথের কবিতার থেকে প্রথম লাইনটা একেবারে একই রাখলে, দ্বিতীয় তৃতীয় লাইনে সামান্য শব্দ আগে পরে হেরফের করলেন। অতএব এটাও একটা উল্লেখযোগ্য বিষয় যে এই যে দানবের সাথে আর সংগ্রামের তরে, এটা তো একেবারে সুকান্তের প্রতিবাদী লাইন। তাহলে এখানেও দেখা যাচ্ছে এই প্রতিবাদী, যেটা সুকান্তের সিগনেচার লাইন, যেটা আমরা সুকান্তকে চিনি, তার প্রতিবাদী স্বর, প্রতিবাদী কণ্ঠস্বর, আর প্রতিবাদী ভাষায় যাকে চিনি, সেটা কিন্তু একেবারে রবীন্দ্রনাথের এখান থেকেই চলে আসছে। তাহলে মানে সুকান্তের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের মনে হয় এর থেকে মানে সহজবোধ্য উদাহরণ আর কিছু হতে পারে না। তাই 25শে বৈশাখের উদ্দেশ্যে সুকান্ত লিখছেন আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। কি প্রবল আকুতি, কি প্রবল শ্রদ্ধা, কি প্রবল ভালোবাসা যে আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। আবার চাইছেন যেন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে আসুক। তাই রবীন্দ্র সুকান্তের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মনে হয় আমাদের এই টুকরো টুকরো উদাহরণগুলোই একটা উল্লেখযোগ্য সূত্র হতে পারে। নমস্কার। আমরা শুনছিলাম অতনু সুন্দরভাবে বলছিল যে সুকান্তর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক শুধু মনে মনে, অর্থাৎ আসলে রবীন্দ্রনাথের যে প্রভাব তা সুকান্ত সেটাও কাটিয়ে উঠতে পারবেন না ওই বয়সে, সেটাই তো স্বাভাবিক। কারণ রবীন্দ্রনাথ তো তখন তার ভয়ঙ্কর প্রভাব দিয়ে প্রত্যেকের মনের মধ্যে প্রভাবিত করে রেখে দিয়েছেন। সুকান্ত আজীবন আমৃত্যু তিনি কমিউনিজম করতেন, কমিউনিস্টের একদম কর্মী ছিলেন, ফলে শরীরের ওপর দিয়ে ভয়ঙ্কর অত্যাচার করেছেন। সেসব অত্যাচারের ফলে পরবর্তীকালে তাকে নানা অসুখে আক্রান্ত হতে হয়েছে। যাই হোক, আমরা আমাদের মধ্যে পেয়েছি অরিত্রশীলকে, অরিত্র রয়েছে, অরিত্রশীল এবার আমাদের একটু কবিতা পড়ে শোনাবে। নমস্কার, আমি অতনুদাকে ধরে নিয়ে কবিতাটায় আসছি যে এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। সুকান্তর এই আকুতি, এবং সুকান্ত ভট্টাচার্য তার বৌদিকে চিঠিতে লিখছেন যে আমি জনতার কবি হয়ে থেকে যেতে চাই, যেটা রামকিশোর দা উল্লেখ করলেন যে মানুষের সঙ্গে থাকার মধ্যে দিয়ে তিনি তার কবিতা চর্চাকে চালিয়ে গেছেন, একই সঙ্গে ঝঞ্ঝার একটা সময় এবং তার কবিতা চর্চা।
স্বাভাবিকভাবেই এই দুই বিষয়কে মাথায় রেখেই কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে একটা কবিতা আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি, যার নাম জনতার কবি। এবং কবি সুকান্তের যেহেতু ছন্দের কবিতার প্রতি একটা বিশেষ দুর্বলতা ছিল, এই কবিতাও ছন্দের। জনতার কবি। অগ্নিদগ্ধ আকাশে চোবানো স্যাঁতস্যাঁতে দানা পানি, যতখানি রাত ভেসে চলে যায় আলো আসে ততখানি। কেন একা একা জাগছ প্রহর, কেন এত এত শোকে, বিনিত্র রাত পুচ্ছে পেরেক প্রকাশ্য দিবালোকে। কিভাবে জলকে, কিভাবে ঝড়কে, কিভাবে মাটিকে ভেঙে চামড়া রক্ত অস্থি মজ্জা শূন্যে এসেছে নেমে। সময় তো বড় অথই শেকড় আসন্ন প্রসবিনী, পুঁজির উনুনে পুড়ছে জঠর ধোঁয়া ওঠে প্রতিদিনই। এসব দৃশ্যে কুয়াশা পাহাড় গাছেরা সুতিকা গৃহ, এসেছে তারাই রাস্তায় নেমে যারা ছিল নিষ্পৃহ। ভিড় ভিড় করে কালো মানুষের মাথা বিদ্রোহে সুরে গায়, বালির ওপরে মেঘ জমে জমে উদ্ভিদ জন্মায়। মেঘ করে আসে মেঘ কেটে যায়, রোদ নিয়ে আসে আলো। ঘুম নেই যার কিশোর শনিতে অনার্য তলোয়ারও, ঘুম নেই যার শীতের বাতাসে ছিপ নৌকার পালে। চাকায় চাকায় হরতাল লেখা পেট কাটি চাঁদিয়ালে। গোটা কলকাতা ডুবে যাচ্ছিল, গোটা কলকাতা পথে নেমে এসেছিল অমীমাংসিত তেলচিটে চটচটে। গায়ের পোশাকে মায়ের পোশাকে কৃষকের চোখে ক্রোধ, সেই দিনলিপি খোদাই করেছে শুভ্র উজান স্রোত। সেসব শব্দ ইস্তেহারের ধ্রুবতারা হয়ে আছে প্রদীপের নিচে বিপন্নতার ঘন সন্ধ্যার কাছে। এসব স্বপ্ন দুর্জয় ঘাঁটি প্রস্তাব হোক তবে, নবজাতকের কাছে রেখে আসা ধ্বজার কৌস্তভে। সব কান্নার ভেতরে ভেতরে বেপরোয়া প্রক্ষোভে কোনো একদিন সকাল বেলাটি আগ্নেয়গিরি হবে। বিপ্লবে বিপ্লবে, উৎসবে উৎসবে। বিপ্লবে বিপ্লবে, উৎসবে উৎসবে। আমরা লক্ষ্য করে দেখলাম অরিত্রর কবিতার মধ্যেও সুকান্তের সেই মনোভাবটি সুন্দরভাবে ফুটে উঠছে। সুকান্তের যে স্বপ্ন ছিল, একটু আমরা ভেবে দেখি, যে ছেলেটি জন্মেছিল 1926-এর 15ই আগস্ট, সেই ছেলেটি মারা গেল 1947-এর 13ই মে। আপনারা লক্ষ্য করে দেখুন, 15ই আগস্ট জন্মেছে, মারা গেছে 1947-এ। এইখানে কোথাও একটা আমরা ভেতরে ভেতরে যোগসূত্র খুঁজে পাচ্ছি। এতক্ষণ কথা শুনছিলাম, এবার আমরা একটু গান শুনি। পল্লবী বন্দ্যোপাধ্যায় আমাদের আরেকটি গান শোনাবে, সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতার গান। পল্লবী বন্দ্যোপাধ্যায়। এই গানটা যেহেতু অতনুদা বললেন ওই কবিগুরুর নীলাঞ্জন ঘন গানের উপর করেই ওনার লেখা, তো সেটাই আমি চেষ্টা করেছি মল্লারের উপরে সুর দেওয়ার চেষ্টা করছি শোনাতে। কঙ্কন কিঙ্কিনি মঞ্জুল মঞ্জির ধ্বনি, মম অন্তর প্রাঙ্গণে আসন্ন হলো আগমনী। কঙ্কন কিঙ্কিনি মঞ্জুল মঞ্জির ধ্বনি, মম অন্তর প্রাঙ্গণে আসন্ন হলো আগমনী। ঘুম ভাঙা উদ্বেল রাতে আধ ফোটা ভীরু জ্যোৎস্নাতে, ঘুম ভাঙা উদ্বেল রাতে আধ ফোটা ভীরু জ্যোৎস্নাতে। কার চরণের ছোঁয়ারে হৃদয় উঠিল রণরণী। কঙ্কন কিঙ্কিনি মঞ্জিল মঞ্জির ধ্বনি, মম অন্তর প্রাঙ্গণে আসন্ন হলো আগমনী।
মেঘ অঞ্জন ঘন কারো এই আখি পাতে লেখা, বন্দন নন্দিত উৎসবে জ্বালা দীপ শিখা। মেঘ অঞ্জন ঘন কারো এই আখি পাতে লেখা, বন্দন নন্দিত উৎসবে জ্বালা দীপ শিখা। মুকুলিত আপনার ভারে টলিয়া পড়িছে বারে বারে, মুকুলিত আপনার ভারে টলিয়া পড়িছে বারে বারে। সঙ্গীত হিল্লোলে কেশে স্বপ্নের অগ্রণী, কঙ্কন কিঙ্কিণী মঞ্জুল মঞ্জির ধ্বনি। মম অন্তর প্রাঙ্গণে আসন্ন হলো আগমনী, আসন্ন হলো আগমনী, আসন্ন হলো আগমনী। আসন্ন হলো আগমনী। সুকান্ত ভট্টাচার্যের গানের মধ্যেও, কবিতাগুলির মধ্যে যেগুলোতে এই যে গানগুলো আপনারা শুনলেন, এই গানগুলোর সুরারাও পল্লবী নিজেই করেছে, এবং তার গানের মধ্যেও আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে প্রতিবাদ ধ্বনি কিন্তু রয়েই গেছে। আসলে এই মানুষটি সবসময়, ছোট্ট ছেলেটি যে 18 বছর বয়সের কবিতা লিখেছিল, যে 18 বছর বয়সের মধ্যে দিয়ে তার চেতনা, তার নিজের চেতনা, নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করে গিয়েছিল, এবং আজও কিন্তু 18 বছর বয়সের মধ্যে সেই প্রভাবটা, সেই জিনিসগুলো সবই রয়ে গেছে। আর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সময় চাইছে, বিভিন্ন পরিস্থিতি চাইছে সেগুলোকে দমিয়ে রাখতে। যাই হোক, আমরা পল্লবীর গান শুনলাম, এবার আমরা কবিতায় যাব। আমাদের 3 জন কবি আছেন আরও, সেই 3 জন কবির কবিতা আমরা শুনব। আমরা তো গান শুনলাম, বক্তব্য শুনলাম, এবার আমরা একটু কবিতা শুনি সুকান্তকে নিবেদিত। পারমিতা দে দাস আমাদের তার লেখা কবিতা শোনাবে, সুকান্তকে নিবেদিত কবিতা। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। তুমি কি দেখেছো তাকে, যে 18 নব যৌবনে ভাসিয়েছে জীবনের তরি, যার কলম ছুঁয়েছে শ্রমজীবী মানুষের আর্তচিৎকার, যার বীজমন্ত্র উচ্চারণ করে অন্ধকার ভেঙে এগিয়ে চলেছে রানার। তুমি কি দেখেছো তাকে, যে ক্ষুধার থালায় 1 হাতা ভাত, নিকষ কালো পাতায় জল রঙে এঁকেছে চাঁদ। যদি কখনো দেখা হয়ে যায় তাকে বলো, বিকলাঙ্গ এই সময়ের বুকে আর একবার ফিরে এসো সুকান্ত, আর একবার ফিরে এসো। হে মহাজীবন, আর একবার এসো ফিরে। এই প্রজন্মের কবিদের মধ্যেও সেই প্রার্থনা রয়েছে। আমরা পারমিতার কবিতাতেও তাই দেখলাম। এবার কবিতা শোনাবে হরিত বন্দ্যোপাধ্যায়। সুকান্তের নাম উঠলেই আমাদের প্রথমেই তার বয়সটার কথা বারবার ফিরে আসে। আরও কিছুদিন থাকলে হয়তো সুকান্ত আরও অনেক কিছু সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাতে পারতেন, কিন্তু কেন জানি না আমার মনে হয় যে তার যে ওই সামান্য বয়সটুকু, তার ভেতরে ভেতরেও তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন। এই অর্থে প্রাজ্ঞতা না থাকলে আমরা যদি ওই বয়সের সাধারণ মানুষকে দেখি, তাহলে কি আমরা অনুভব করতে পারি যে ওই বয়সের ওইটুকুন ছেলের এই ধরনের ব্যাপ্তি, ভাবনার ব্যাপ্তি? আমার কবিতার মধ্যেও সেই কথাটাই বারবার ফিরে এসেছে, যে বয়সের মধ্যেও কোথাও একটা বয়স হয়েছিল। তার লেখার যে ধার, প্রতিবাদ, প্রাজ্ঞতাই সে কথা প্রমাণ করে। কবিতার নাম বয়সের ভেতর বয়স। বয়সের ভেতর বয়স হয়ে গেছে বয়সের, কয়েকটা মাত্র গিঁট, তারপরেই তো হাওয়া। ততক্ষণে চষে ফেলেছে যাবতীয় মাটি। প্রায় সকাল থেকেই ঊর্ধ্বশ্বাসে ছুটছে হাওয়া।
কাপড় চোপড়, ঘর সংসার, মাটি সব যেন উড়িয়ে নিয়ে যাবে। গেছেও তো কত কতজন। তুমি যখন কনিষ্ঠায় বৃদ্ধাঙ্গুষ্ঠ ঘষছ, তখন তো হাওয়া মাথা ঘুরিয়ে চৌকাঠ পার হয়ে সারা উঠোনময়। এক মুঠো তো মাটি, ধুলোয় ধুলো, উঠছে তো উঠছেই। খাট, আলমারি, দুয়ার ঝেড়ে সবেমাত্র একটু পা ছড়িয়েছ, তখনও উঠোন জুড়ে চলছে ধুলো ঝড়। মুঠো ধুলোয় আস্তে আস্তে ঢেকে যাচ্ছে গাছপাতার সবকটি সংসার। নমস্কার। এবার আমরা কবিতা শুনব প্রিয়াঙ্কা কর্মকারের কাছে। সুকান্ত ভট্টাচার্য বললেই মনে পড়ে মৃত্যুজয়ী, এবং তিনি তো 18 বছরের সাহস। তাই আমার নিবেদন তাকে নিয়ে আমার নিজের লেখা একটি কবিতা। জীবনের অমনিবাস কি হবে শুনে জেনে, হে মহাজীবন তুমি কি মহিরুহু নাকি ধূলিকণা? উত্তর এলো, জীবনের সীমারেখা, যৌবনের উচ্ছ্বাস, 18 উদ্দামতা, 80 উদ্ভাস। কথা ও জীবনের আমাদের বয়ে নিয়ে যায়, শুধু রয়ে যায় কবিতায় এক ফালি চাঁদ আর রঙিন চশমার মুচকি হাসি। তবুও কবি যেন সত্যি না হয় পোড়া রুটির ধূসর স্বাদ। সুকান্তর কবিতা বর্তমান সময়ের আয়না। সুকান্তর কবিতার মধ্যে কান্না নেই, তার মধ্যে আছে প্রতিবাদ, আঘাতের যন্ত্রণা। আজকে যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, চারিদিকে তাকিয়ে দেখুন, সুকান্ত সেই বয়সে 1947-এ যে কথাগুলো লিখে গেছে, যে যন্ত্রণার কথা প্রকাশ করে গেছে, আজও সেগুলো রয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। আজও সুকান্ত সমানভাবে প্রাসঙ্গিক। তাই সেই মহাজীবনের প্রতি আমাদের একটি প্রার্থনা, একবার এসো ফিরে। আমরা সুকান্তকে ভুলব না, সুকান্তকে আমরা মনে রাখব। তাই আমাদের আজকের এই নিবেদন একবার এসো ফিরে, কবিতা, গান এবং আলোচনার মধ্যে দিয়ে। নমস্কার।